গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সকাল থেকেই 3 বাড়িতে সেই রকম তোড়জোড় চলছে। একজন এই কাজ করছে, আরেকজন সেই কাজ করছে। 11টার দিকে অহনা আর মৌকে পার্লারে নেওয়া হলো। দুজনে একই পার্লার থেকে সাজবে, দুজনের শাড়ির রঙও একই, শুধু সাজটা ভিন্ন হবে। 1টার দিকে সাজানো শেষ হলে তারা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো রাস্তা অহনা বেশ টেনশনে ছিল। সে নিজেও জানে না তার এত টেনশন কেন হচ্ছে। আজকে যদি এত টেনশন হয়, বিয়ের দিন কি যে হবে। আর মতো বেশ টেনশন ফ্রি ছিল। কমিউনিটি সেন্টারে আসার পরেই তারা নেমে যায় গাড়ি থেকে। তাদেরকে নিয়ে সোজা স্টেজে বসিয়ে দেয় মৌয়ের মামি। আয়ান আর মৌয়ের হলুদের স্টেজে একদম সামনাসামনি দিয়েছে। আহাদার অহনারও তেমনি। এতে 4জন লাভ বার্ডস এর বেশ সুবিধাই হলো। পুরোটা সময় এরা একে অপরকে দেখতে পারবে। অহনা আর মৌকে দেখতে আজ অনেক সুন্দর লাগছে। বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে তাদের, আর আর্টিফিশিয়াল ফুলের গহনা পরানো হয়েছে। আর আয়ান গিয়া রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে হলদেটে রঙের একটা কুটি পরেছে পাঞ্জাবির উপরে। আর ফাহাদ কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। দুজনকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। সামনাসামনি বসে আছে আয়ান, মৌ আর ফাহাদ, অহনা। একে একে সবাই এসে বর আর কনের মুখে হালকা হলুদ ছোঁয়া দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। আয়ানের বেশ ভালো লাগছে এসব, কিন্তু তার ভালো লাগার মূল কারণ হলো সে মৌকে দেখতে পাচ্ছে। আয়ান আজকে একটু সুযোগ পেলেই মৌয়ের দিকে তাকাচ্ছে। আয়ান তো আজকে মৌকে দেখে ক্রাশ খেয়েছে। অবশ্য এমন হওয়ারই কথা, কারণ মৌকে আজ দেখাই যাচ্ছে এত সুন্দর। আয়ানের এমন চাহনি মৌকে বেশ লজ্জায় ফেলে দিচ্ছে, কারণ তার কয়েকজন কাজিন এসে তার কানে কানে আয়ানের এমন করে চেয়ে থাকা নিয়ে মজা করে অনেক কথা বলছে। এদিকে মৌ একটা ছেলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল, যদিও মৌ সেটা খেয়াল করেনি, কিন্তু আয়ান খেয়াল এটা করেছিল। এতে তার প্রচণ্ড রাগ উঠে যায়, কিন্তু সেই কষ্টে রাগটা দমিয়ে রেখেছে। কারণ একে তো অনুষ্ঠান চলছে, তার উপর সেই ছেলেটা আয়ানের ফ্রেন্ড। ছেলেটার নাম ইমন, আমেরিকায় থাকে সে। আয়ানের বিয়ে উপলক্ষে সেই দেশে এসেছে। এখন সে আয়ানদের বাসাতেই রয়েছে। ইমন কেমন নজরে মৌকে দেখছে তা আয়ান ভালোভাবেই বুঝতে পারছে। আয়ান যে কিভাবে নিজের রাগটা কন্ট্রোল করছে তা নিজেই জানে। তার এখন মনে হচ্ছে মৌকে কোথাও লুকিয়ে ফেলতে ভালো হয়। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। পুরো অনুষ্ঠানটাই বেশ ভালোভাবে কাটলো। মৌ আর অহনা আজকে অনেক হ্যাপি ছিল, তা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সবাই এখন যে যার মতো গল্প করছে। মৌ অহনার সাথে গল্প করছিল। হঠাৎ করে তার হাতটা একটু আঠা টাইপের লাগছিল। প্রথমে এর কারণ মনে না করতে পারলেও পরে ঠিকই কারণটা মনে আসলো। তার ছোট একটা কাজিন তাকে মিষ্টি খাওয়াতে গিয়ে বলে তার হাতে ফেলে দিয়েছিল। তখন টিস্যু দিয়ে হাত মুছেছিল, কিন্তু এতে যে কোনো কাজ হয়নি তা এখন বুঝছে সে। তাই হাত ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল মৌ। বেসিনে হাত ধুচ্ছে মৌ, কিন্তু হঠাৎ করে ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সে ভাবলো যে হয়তো জেনারেটর কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা যে কেউ ইচ্ছা করে করেছে তা তো আর সে জানে না। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল ইলেকট্রিসিটি আসার অপেক্ষায়। হঠাৎ মৌয়ের মনে হলো কে যেন তার পিছে দাঁড়িয়ে আছে। মুহূর্তে সেই ব্যক্তিটা মৌয়ের কাছে এসে তাকে পিছন থেকে জড়িয়ে দিল। মৌ তো এতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু পরে ভাবে যে এটা আয়ান, তাই মৌ এভাবে ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু কিছুক্ষণ পর সেই ব্যক্তিটি মৌর ঘাড়ে আলতো করে একটা চুমু দিল। এতে মৌয়ের প্রচণ্ড অস্বস্তি লাগছে। সে ভাবতে লাগলো যে আয়ানের ছোঁয়া তো কোনো দিনও এমন অস্বস্তি লাগেনি, তাহলে আজকে এমন কেন লাগছে। সে কিছু বলতে যাবে তার আগে সেই ব্যক্তিটি মৌকে ছেড়ে ওয়াশরুম থেকে চলে গেল। ব্যক্তিটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে ওয়াশরুমের লাইট জ্বলে উঠল। মৌ যেন স্বস্তি ফিরে পেল, কিন্তু মাথার মধ্যে তার একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে এই মানুষটা আয়ানই তো, নাকি অন্য কেউ। এসব ভাবতে ভাবতে সে ওয়াশরুম থেকে বের হয়ে অহনার কাছে গেল। অহনার সাথে কথা বলতে বলতে তার নজর আয়ানের উপর পড়ল, কিন্তু আয়ানের উপর চোখ পড়তে তার মন ভয়ে কেঁপে উঠল, কারণ সে ওয়াশরুমে যাওয়ার আগে আয়ানকে যেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গিয়েছে এখনো সেই একইভাবে দাঁড়িয়ে আছে। এ দেখে মৌয়ের মনে এখন একটাই প্রশ্ন আসছে, তাহলে কি আয়ান আসেনি? সেখানে অন্য কেউ এসেছিল? না না, অন্য কে আসবে?
আয়ানই এসেছিল। মানুষ তো একইভাবে আবার দাঁড়িয়ে থাকতেই পারে, আমিও না অযথা উল্টাপাল্টা চিন্তা করছি। সন্ধ্যার মধ্যে সবাই সবার বাসায় চলে গেল। বউয়ের মাথায় এখনো সেই কথাই ঘুরছে। রাতে আয়ানের সাথে ফোনে কথা বলার সময় মৌ ভেবেছিল যে তার এই সন্দেহটা সে দূর করবে, কিন্তু আয়ান তার আগে ফোন রেখে দেয়, এই বলে যে আজকে ভালোভাবে না ঘুমালে চোখের নিচে কালি পড়ে যাবে, তখন আবার সাজ ভালো হবে না। পরের দিন অহনা আর মৌ সকাল সকাল পার্লারে চলে গেল, কারণ ব্রাইডাল মেকআপ অনেক সময় লাগে। তাদের সাথে মৌয়ের চাচি গেল। দুপুর 12টার দিকে পার্লার থেকে সোজা কমিউনিটি হলে চলে আসলো তারা। বরপক্ষ দুপুরিবার আগে থেকেই চলে এসেছিল। মৌকে বধূ বেশে দেখে আয়ানে তো পুরাই ঘায়েল হয়ে গেল। মৌকে আজ অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। মেরুন কালারের লেহেঙ্গায় তাকে যেন অপসরীর থেকে কম লাগছে না। অহনাও লেহেঙ্গা পরেছে, তার লেহেঙ্গার কালার হলো লাল। দুই বান্ধবীর খুব ইচ্ছে ছিল যে বিয়েতে তারা লেহেঙ্গা পরবে, তাদের সেই ইচ্ছে পূরণও হলো। অহনাকে দেখে ফাহাদ আরেক দফা ক্রাশ খেল। তার নজর যেন সরছেই না অহনার থেকে। ফাহাদ আর আয়ানকেও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। দুজনেই গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। মৌ আর অহনা যে যার বরকে এক নজর দেখে নিল, কারণ তারা তো আর এখন সবার সামনে এভাবে তাকিয়ে থাকতে পারবে না। সময় মতো বিয়ে পড়ানো হয়ে গেল তাদের। এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি বাঁধল অহনার। শ্বশুরবাড়ি রওনা হওয়ার সময় কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। সে একাধারে কেঁদেই চলছে। মৌ আর আয়ান তাকে হাজার কথা ভুলাচ্ছে, কিন্তু এতেও লাভ হচ্ছে না। দাদি আর আম্মু অহনার কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তারাও বিফল হলো। শেষে আর কোনো উপায় না পেয়ে আয়ান আর আব্বু মিলে অহনাকে কান্নারত অবস্থাতেই গাড়িতে বসালো। অহনার কান্না দেখে দাদি আর আম্মুও কান্না করে দিল ভরে। তারা এতক্ষণ কান্না করছিল না, কারণ অহনা দেখলে আরো খারাপ লাগতো তার। এদিক দিয়ে ময়ের ভালো হয়েছে, সে কোনো প্রকার কান্নাই করেনি, কারণ সে তো আর নতুন করে শ্বশুর বাড়ি যাচ্ছে না। অবশ্য আব্বু আম্মু আর ভাইয়াকে ছেড়ে আসার সময় তার একটু কষ্ট লেগেছিল। বাসর ঘরে এক হাত ঘোমটা টেনে বসে আছে অহনা। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই তার কান্নার গতি কমতে থাকে। গাড়িতে থাকার সময়টুকু সে ফাহাদের সাথে একটুও কথা বলেনি। ফাহাদও কথা বলার ট্রাই করেনি, তখন কথা বলা সমীচীন মনে করেনি সে। আর অহনার মনে হাজারো চিন্তা উকি দিচ্ছে। খুব ভয় লাগছে তার, যদিও সে জানে ফাহাদ অনেক ভালো মানুষ, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ছুঁইবে না। তারপরও ভয় করছে। সে ভাবছে যে ফাহাদ যদি তার এমন না হয়, সে যদি তার ইচ্ছা বিরুদ্ধে তাকে টাচ করে, তখন এসব ভাবনাতেই বিভোর ছিল অহনা। হঠাৎ দরজা খোলার আওয়াজ অহনা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ফাহাদ রুমে ঢুকে দরজা আটকে অহনার দিকে আগাতে থাকে। এই দেখে অহনার প্রাণ পাখি যেন উড়ে গেল। ফাহাদের আগানো দেখে সে ভয়ে চোখ বন্ধ করে ফেললো আর বলল, প্লিজ আমাকে টাচ করবেন না, প্লিজ। দেখুন আজকে বিয়ে হয়েছে, তার মানে এই না যে আজকে আমার উপর অধিকার দেখাবেন। প্লিজ প্লিজ আমাকে কিছু সময় দিন। অহনা এই বলে কিছুক্ষণ চোখ বন্ধ করেই চুপ করে থাকে। কিছু সময় যাওয়ার পর সে অনুভব করে ফাহাদ তার হাত ধরেছে। এতে সে চোখ খুলে রেগে জোরে চিল্লানি দিতে যাবে, তার আগে ফাহাদ তার মুখ চেপে ধরে। ফাহাদ হাসতে হাসতে বলে, আরে আরে আমি এমনিই তোমার হাত ধরছিলাম, তাই বলে এভাবে চিল্লাবা তুমি? সবাই তো অন্য কিছু মনে করবে, এটুকু বুঝো না? আমি হাত সরিয়ে নিচ্ছি, কিন্তু আর চিল্লানির ট্রাই করবে না, ওকে? অহনা চোখের ইশারায় বলে, ওকে। এরপর ফাহাদ অহনার মুখ থেকে হাত সরায়। এভাবে ভয় পাওয়ার কি আছে? আমাকে কি তোমার অনেক খারাপ মানুষ মনে হয়? না, আসলে তেমন কিছু না। আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে তোমার মতের বিরুদ্ধে কখনোই স্পর্শ করব না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি যেদিন চাইবে সেদিনই আমাদের সম্পর্ককে আগাবো। অহনা জবাবে শুধু হুম বলে। মনের মধ্যে এখন বড়ই শান্তি লাগছে তার। তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা। এদিকে মৌ রুমে এসে কিছুক্ষণ বসেছিল, কিন্তু আয়ান আসলো না দেখে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই চিন্তা সেই চিন্তা ঘুরছে তার মাথায়। সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে অহনার জন্য। না জানি কি করছে এখন। যে কান্না করছিল কখন চুপ হয়েছে আল্লাহ জানে।
এই বলে মু একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর সে খেয়াল করলো কেউ শাড়ির নিচ দিয়ে তার পেটে হালকা করে হাত বুলাচ্ছে। সে বেশ বুঝতে পারলো এটা আয়ানের কাজ। আয়ান মুকে পিছে থেকে জড়িয়ে ধরে মুয়ের কাঁধে থুতনি রেখে দাঁড়ালো। কি এত চিন্তা করছিলি তুই? কি আর চিন্তা করবো, অহনার খুব খুব চিন্তা হচ্ছিল। আমার ওর চিন্তা হচ্ছে অনেক। আমার চিন্তা হচ্ছে যে ও বাড়িতে মানিয়ে তো নিতে পারবেও, আর ফাহাদ ভাইয়া কি বুঝবে কে? চিন্তা করিস না এত, ফাহাদ অনেক ভালো ছিল, অহনা কি বুঝবে? ঠিক বলেছো তুমি, কিন্তু অহনাকে কান্না করতে দেখো আমার তখন খুবই খারাপ লাগছিল, কারণ সবই ওর কাছে নতুন। আয়ান হাসির ছলে বলল, তুই কান্না করছিলি না কেন? আমি কান্না করব কেন? আমার কি নতুন বিয়ে হয়েছে? আমার জন্য কি সব নতুন নাকি? সেটা অবশ্য ঠিক, সবই তো নতুন, শুধু একটা জিনিস বাদে। মা অবাক হয়ে বলল, নতুন আবার কি? কেন আমাদের বাসরাত? এ কথা শুনে মৌ বেশ লজ্জা পেল। আয়ান আবারও বলল, গতবার তো আমার ভুলের জন্য সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। সেদিনকার কথা মনে পড়লেই আমার অনেক গিল্টি ফিল হয়। আমি কি করে পারলাম তোকে মারতে? ওসব পুরনো কথা বাদ দাও প্লিজ। আয়ান মৌকে তার দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা আমাকে কি আমার ভুলের মাসুল দিতে দিবি? তোকে পুরোপুরি আমার করে পেতে চাই, দিবি আমাকে সেই অধিকার? জবাবে মৌ কিছু বলেনি। সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। এতে আয়ান তার জবাব পেয়ে যায়। সে মৌকে কোলে তুলে রুমে চলে যায়। আজকের রাত হয়ে যায় মৌ আর আয়ানের ভালোবাসার রাত। আর ফাহাদ আর রহনা রাত কাটায় গল্প করতে করতে। তারা সময় পার করে একে অপরকে জানতে। সকালের মিষ্টেরও চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে যায় ময়ের। আয়ানের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সে। খুব ভালো লাগছে এভাবে আয়ানের বুকে মাথা দিয়ে ঘুমাতে। মনে হচ্ছে এভাবে ঘুমিয়ে থাকতে, কিন্তু এত সময় ঘুমালে যে বাড়িতে আসা মেহমান ভালো চোখে দেখবে তা সে ভালো করেই জানে। তাই মা উঠতে চাইল, কিন্তু আয়ান এমনভাবে শক্ত করে তাকে ঝরিয়ে ধরে রেখেছে যে তার ওঠার কোনো উপায় নেই। মা আস্তে করে বলছে, এমনভাবে জড়িয়ে ধরেছে কে? বলে, মহারাজ ঘুমিয়ে আছে, কাউকে বলার দরকার নেই, আমাকে ঘুমাতে দে, ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আয়ানের কথা শুনে মু অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আয়ান ঘুমিয়ে আছে, কিন্তু তা তো না। মু অবাক স্বরে বলল, তুমি কখন জাগলে? আয়ান চোখ বন্ধ রেখেই বলে, কিছুক্ষণ আগে। আর তুই একটু চুপ থাকতো। আরে কিসব চুপ থাকবো? বউ মানুষ এত দেরি করে ঘুম থেকে উঠলে বাড়িতে আসা মেহমানরা নানা কথা শোনাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, আর তুমি আরামসে ঘুমাও, দেয়ার ইজ নো ডিস্টার্বনেস। বলেই মো শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে বের হয়ে মো ভিজা চুল নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়না থেকে বিছানায় ঘুমানো আয়নের উপর নজর পড়ল মোয়ের। আহা, কি ঘুমটাই না ঘুমাচ্ছে, মন চাচ্ছে এভাবে ঘুম না হয় ওর ঘুমটাই নষ্ট করে দিই। যেহেতু আমি এখন ঘুমাতে পারছি না, তাই ঘুম নষ্ট করাটাই বেটার। এই বলে মো দাঁত কেলিয়ে হেসে দিল। তারপর সে আস্তে আস্তে আয়নের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর তার ভিজা চুল থেকে পানি পড়ছে তা আয়নের মুখে ছিটিয়ে দিল। ব্যাস, পানির কয়েক ফোঁটা পড়ার সাথে সাথে আয়নের ঘুম ভেঙে যায়। সে বিরক্তি নিয়ে চোখ খুলে দেখে মৌ তার সামনে দাঁড়িয়ে আছে। ভিজা চুলে শাড়ি পরিহিত এক অপরূপ সৌন্দর্যের অধিকারী লাগছে মৌকে দেখতে। ময়ের এরূপ দেখে আয়নের ঘুম চোখে থাকলো না। ঘুমকে দূরে ঠেলে দিয়ে সে প্রথম মৌকে দেখতে ব্যস্ত। সে একজনের দেখিয়ে যাচ্ছে মৌকে, আর মৌ এটা বুঝতে পেরে লজ্জায় সেখান থেকে চলে যেতে চাইলে আয়ান তার হাত ধরে ফেলে আর নিজের উপর ফেলে দেয় তাকে। আয়ান ময়ের সামনে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নেশাভরা কণ্ঠে বলে, সকাল সকাল এমন রূপে না আসলে কি হতো না তোর? সুন্দর ঘুমটাই তো নষ্ট করে দিলে তুই। আমি তোমার ঘুমটা নষ্ট করার জন্যই এমন করেছি, আর কোনো ওয়ে কি নেই ঘুম নষ্ট করার? উফ, আর নেই, পানি ছিটানোই বেস্ট হয়। কিন্তু যাই বলিস, এভাবে ঘুম ভাঙানো আমার কাছে বেশ ভালো লেগেছে। এক কাজ করবি, প্রতিদিন সকালে এভাবে আমার ঘুম ভাঙাবি। মইটা শুনে নিজেকে আয়নের কাছ থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলে, আরে শখ কত, প্রতিদিন এভাবে ঘুম ভাঙাবো? আমার তো আর কাজ নেই, তাই না? এক কাজ করবো নে,
প্রতিদিন 1 মগ করে, দরকার পড়লে 1 বালতি পানি ঢালবো তোমার ঘুম ভাঙার জন্য। আরে আরে এমন করছিস কেন? আমি না তোর স্বামী? আমি যেভাবে চাইবো সেভাবেই আমার ঘুম ভাঙাবি না? না, পারলাম না। আর এখন উঠো। আমি নিচে গেলাম, দেখি কেউ উঠেছে নাকি। এই বলে মাথায় ঘোমটা দিয়ে নিচে গেল। সে গিয়ে দেখলো এখনো কেউ বের হয়নি রুম থেকে। এখনো যেহেতু কেউ বের হয়নি রুম থেকে, তাহলে আমি একটু অহনার সাথে কথা বলে নিই। এরপর রুমে এসে দেখলো আয়ান এখনো শুয়ে আছে। দেখে সে কিছু না বলে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল অহনাকে ফোন করতে। প্রথমবার রিং হওয়ার ফোন ধরেনি অহনা। দ্বিতীয়বার রিং হওয়ার কিছুক্ষণ পরে ফোন রিসিভ করে অহনা। ঘুম মিশ্রিত কণ্ঠে বলে হ্যালো বলে সে। শুনে বলে কি ব্যাপার অহনা, এখনো উঠিসনি ঘুম থেকে? ফাহাদ ভাইয়া কি কালকে রাতে ঘুমাতে দেয়নি নাকি? মেয়ের কথা শুনে অহনা শোয়া থেকে উঠে বারান্দায় চলে গেল। তো রাউল ফাউল কথাবার্তা বন্ধ করতো, এমনি সকালের ঘুমটা ভেঙে দিলে। আর তুই যা মনে করছিস অমন কিছুই কালকে হয়নি, বুঝলি? সবাই কি তোর মতো নাকি? অহনার এই কথা শুনে আর কিছু বলতে পারে না। অহনা আবার বলে তোরা দুজন তো কালকে রাতে ঘুমাইসনি মনে হয়, তারপরও এত তাড়াতাড়ি উঠলে কিভাবে? ওসব কথা বাদ দে তো, বজ্জাত মেয়ে একটা। তুই জলদি গিয়ে রেডি হয়ে রুম থেকে বের হয়ে সব মেহমানদের সাথে পরিচিত হ। সেটা তো আমি করবই নে, এই আবার বলা লাগে নাকি? বাবা, মেয়ে তো দেখি সবই জানে। তা নয় তুই কি? আচ্ছা যা, তাহলে পরে কথা বলছি। এরপর রুমে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আয়ান এখনো শুয়ে আছে। এই অবস্থাতেই সে বলে অহনা ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক। আর তুমি কখন উঠবে বলো তো? আরে আরে উঠছে, এমন করিস কেন? আর কিছু না বলে নিচে গেল। নিচে গিয়ে দেখলো প্রায় সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। এই দেখে রান্না করে কাজে সবার জন্য চা বানাতে গেল। চা বানাতে বানাতে আয়ানও নিচে চলে আসলো। এসে ওর কাজিনদের সাথে আড্ডা দেওয়া শুরু করলো। বড়রা সব নিজেদের মতো কথাবার্তা বলছে। চা বানানো শেষে সবাইকে চা দিল। আয়ানের কাছে গিয়ে প্রথমে তাকে চা দিল, এরপর বাকি সবাইকে। এর মধ্যে ইমনা আছে। আয়ানের কিছু কাজিন আছে আয়ানের এজ, আর কিছু আছে তার থেকে ছোট। সবাই মোয়ের হাতে বানানো চা খেয়ে আর প্রশংসা করতে লাগলো। ইমনও মোয়ের হাতে চা খেয়ে খুব ইমপ্রেস। সে বারবার মোয়ের দিকে তাকাচ্ছে, এটা খেয়াল করছে আর আয়ানও। ইমনের এভাবে তাকানোতে মোয়ের অনেক অস্বস্তি বোধ হতে থাকে। সে চলে যাবে, কিন্তু তার আগে ইমন বলল, আরে তুমি চলে যাচ্ছ কেন? আয়ান ইমনের কথা শুনে খুব রেগে গেল। সে ডাক্তার স্বরে বলল, ইমন তুই ওকে নাম ধরে কেন ডাকছিস? ও তোর ভাবি হয়। কিছুই হবে না রে, ও তো এই যে দিক থেকে আমার ছোট। ছোট তো কি হয়েছে সম্পর্কের দিকে? ও তোর ভাবি হয়, সো ওকে ভাবি বলে ডাকবি। ও সরি, আচ্ছা ভাবি বলেই রাখবো। তো ভাবি আপনি আমাদের সাথে বসুন, কিছু কথাবার্তা বলি। স্বাভাবিকভাবে বলে, না ভাইয়া থাক, আমি এখন বুঝতে পারবো না, আমার কিছু কাজ আছে। মেয়ের কথা শুনে ইমন আর কথা বাড়ালো না। দিনটা ভালো মতোই কাটলো সবার। পরের দিন একে একে সবাই যে যার বাসায় যাওয়া শুরু করলো। মেহমান বলতে এখন শুধু ইমনই আছে। সে প্ল্যানিং করেছে আরো 1 সপ্তাহ থাকবে দেশে। তার এই প্ল্যানিং শুনে আয়ান আর কারোরই ভালো লাগলো না। তারা কেউ চাচ্ছে না যে ইমন থাকুক, কিন্তু কিছুই করার নেই। আয়ান আজকে থেকে অফিসে যাওয়া শুরু করলো। তার মন একদমই মানছিল না ওকে একা রেখে যেতে। যদিও বাসায় তার আম্মু আর দাদি আছে, তবুও মনের মধ্যে ভয় থেকেই যায়। তাই অফিসে গিয়ে সে সুযোগ পেলে মেয়ের সাথে কথা বলছে। আয়ান মনে মনে ভাবে, এভাবে টেনশন করা যায় না। আজকে বাসায় গিয়ে আমি ইমনকে চলে যেতে বলবো, এতে সে মনে যা মনে করার করুক। এরপর আয়ান আবার অফিসের কাজে মন দিল। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে সে আম্মু আর দাদির সাথে গল্প করে আসলো। বিকেলের পরিবেশটা উপভোগ করার জন্য সে ছাদে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পরে আয়ানের ফোন আসলো। কি করিস তুই? তেমন কিছুই না, ছাদে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, ইমন কোথায়? আয়ানের এই প্রশ্নে স্পষ্ট উদ্বিগ্ন বুঝতে পারল সে বলল, উনি রুমেই আছে, দুপুরের খাওয়ার পর থেকে রুমেই আছে। ও ভালো। আচ্ছা তুমি কোথায়, কখন আসবে? এই তো কেবল বের হলাম, অফিস থেকে আসছি আমি। ঠিক আছে বলে
মো ফোন রেখে দেয়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে সে। হঠাৎ কেউ পিছন থেকে তাকে জড়িয়ে দিল। এতে মো প্রচন্ড ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবলো এটা আয়ান হতে পারে না, কারণ এত তাড়াতাড়ি অফিস থেকে আসা সম্ভব নয়। চিন্তা করে সে এক অজানা আতঙ্কে মোয়ের বুক কেঁপে উঠল। পিছনে থাকা ব্যক্তিটাকে দেখার জন্য মো এক ঝটকায় সে ব্যক্তিটা থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সামনে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে মোয়ের কলিজা শুকিয়ে গেল, কারণ তার সামনে থাকা মানুষটার কেউ না, বরং ইমন। ইমনকে নিয়ে তার যে ব্যাড ভাইবটা ছিল তা আজকে সত্য হলো। মুখ ঘৃণা ভরা দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে আছে। ইমন তা দেখে মুখকে বলল, আরে বেবি, এমন নজরে আমাকে দেখো না তো, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। ও রাগত্ব স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? এতে সাহস কি আছে বেবি? আমার ইচ্ছে করেছে তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর এটা কি প্রথমবার নাকি যে তুমি এমন বিহেভ করছো? মেয়ের এই কথা শুনে অবাক হয়ে যায়। মানে কি বলতে চাইছেন আপনি? আরে হলুদের দিনের কথা কি তুমি ভুলে গিয়েছ? সেদিন তো আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। ইমনের কথা শুনে মো তো মনে হয় আকাশ থেকে পড়লো। সত্যি সেই দিনকার ঘটনা ভুলে গিয়েছে। এক প্রকার জোর করেই ভুলেছে সে এটা। এই ভেবে যে নিজেকে বুঝিয়েছে যে ওটা আয়ান ছিল, কিন্তু আজকে সে ভুল প্রমাণিত হলো। মানুষটা আয়ান না, বরং ইমন ছিল। মো ঘৃণা ভরা কণ্ঠে বললে, তার মানে আপনি সেদিন ওই জঘন্য কাজটা করেছিলেন? জঘন্যের কি দেখলে তুমি? আমেরিকাতে এসব নর্মাল। এটা আপনার আমেরিকা না, এসব করবেন। আর আমি বিবাহিত, আপনার বন্ধুর স্ত্রী। এটা জানার পরও আপনি কি করে পারলেন এমনটা করতে? ওসব বন্ধুরা বাদ দাও তো। তোমাকে হলুদের দিন দেখেই আমার তোমাকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার করে ফেলতে ইচ্ছা করে, তোমাকে তোমাকে ফিল করতে ইচ্ছা করে। ইমনের এসব ফালতু কথা শুনে মো নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। রাগে ইমনের গালের একটা সর বসিয়ে দিল। এতে ইমন প্রচণ্ড রেগে যায়। সে মোয়ের হাতটা ধরে ফেলে। হাতটাকে মোয়ের পিঠের দিকে ফেঁসিয়ে ধরে সে, তোমার সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারলে তুমি, এর ফল তো ভোগ করতেই হবে তোমাকে। এদিকে মো ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। সে আকুতি করে বলে, প্লিজ আমার হাত ছাড়ো না, আমি তোর হাতটা আজকে ছাড়বো না। তোকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আয়নকে সব বলে দিব। এরপর আপনার অবস্থার জন্য আপনি দায়ী থাকবেন। সে অবস্থায় তুমি থাকলে তো আয়নকে কিছু বলবে। মো কিছু বলতে যাবে কিন্তু পারে না, কারণ ইমন তার মুখ চেপে ধরেছে। ইমন মোকে কোলে তুলে নিতে যাবে, কিন্তু তার আগেই কেউ ইমনের নাক বরাবর জোরে একটা ঘুষি মারে। এতে সে টাল সামলাতে না পেরে পড়ে যায় আর মো ছাড়া পেয়ে যায়। তাকে কেউ মেরেছে এটা দেখার জন্য চোখ তুললে সে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। মো আয়ানকে দেখে সাথে সাথে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর খুব জোরে জোরে কান্না করতে থাকে। আয়ান একদিকে মোকে সান্ত্বনা দিচ্ছে, আরেকদিকে ইমনকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। তোর বুকের ফাটা তো খুব বড় রে ইমন, তুই আমার ভালোবাসার দিকে খারাপ নজর দিচ্ছিস। ইমন বলে, আরো দোস্ত তুই ভুল বুঝছিস। আমি তো বৌভাবির ডাকে ছাদে আসি। এটুকু বাকি ছিল আয়ানের রাগে ঘি ঢালার জন্য। সে মৌকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে ইমনকে ইচ্ছে মতো মারতে থাকে। এমন মারছে যে আর কিছুক্ষণ পর হয়তো সে মারা যাবে, এমন অবস্থা তার। মো তা বুঝতে পেরে আয়নকে থামাতে চেষ্টা করে। সে কান্না করতে করতে বলে, আয়ন ওকে ছেড়ে দাও প্লিজ, ও মারা যাবে তো। আয়ন ইমনকে মারতে মারতেই বলে, মারা যাক, ওর মতো মানুষের দরকার কি বেঁচে থাকার? আয়ন প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, পরে আমাদের সবাইকে সমস্যায় পড়তে হবে। মোয়ের এর কথায় আয়ান ইমনকে ছেড়ে দেয়। ইমনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, উঠে দাঁড়ানোর শক্তি নেই তার। আয়ান ইমনের কলার ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে আসে। নিচে এসে সে দাদি আর আম্মুকে জোরে জোরে ডাকতে থাকে। আয়ানের এমন ডাকে সে বেরিয়ে আসে। তাদেরকে দেখে আয়ান পুলিশের কাছে ফোন দিয়ে আসতে বলে। এদিকে মু কান্না করে যাচ্ছে। তার কান্না দেখে দাদি আর আম্মু তার কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করে। মু কিছু বলতে পারে না। আয়ান রেগে বলে ওঠে, তোমরা ছিলে কোথায়? এই বাড়িতে যে একটা পশু কারের উপর ঝাঁপিয়ে পড়তো সেটা তো তোমরা জানতেই পারতে না। আয়ানের আম্মু অবাক হয়ে বলে, কি বলছিস তুই? তোমরা তো কিছুই জানো না। এই এমন আজকে সুযোগ বুঝে মোয়ের কাছে গিয়েছিল। আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো একটা অঘটন ঘটে যেত আজকে।
দাদি বলি, এসব কি যা তা বলছিস? ইমন এই কাজ করবে কেন? করবে না করবে কেন মানে? করার চেষ্টা করেছে। আবার তো হলুদের দিন থেকে ময়ের উপর নজর ভালো লাগছিল না। আবার বিয়ের পরের দিনও কেমনভাবে ময়ের সাথে কথা বলছিল, ওটা আমার একটুও ভালো লাগেনি। আজকে আমি ভেবেছিলাম অফিস থেকে এসে ইমনকে চলে যেতে বলে এখান থেকে, কিন্তু তার আগেই তো এসব কাণ্ড হয়ে গেল বলে আয়ান ইমনের দিকে তাকালো। সে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। বউকে দাদি আর আম্মু মিলে সান্ত্বনা দিচ্ছে। বউ কান্না থামিয়ে বলে ওঠে, শুধু আজকেই না, এর আগেও এমন করেছে উনি। মেয়ের কথায় আয়ানের রাগ যেন আরো বেড়ে গেল। সে মুখে প্রশ্ন করলে, এর আগে কবে এমন করেছিল? আয়ানের প্রশ্ন শুনে বউ হলুদের দিনের সব ঘটনা বলে। আয়ান তো এই শুনে রেগে যায়। সে মুখে ধমক দিয়ে বলে, আমাকে আগে বলিসনি কেন? আয়ানের ধমকে মুখ কেঁপে ওঠে। সে কাঁপা স্বরে বলে, আমি জানতাম না যে ওটা তুমি ছিলে না। আমার প্রথমে একটু সন্দেহ ছিল, কিন্তু আজকে যখন উনি বললেন যে ওটা উনি ছিল, তখন আমার সন্দেহ সত্যিতে রূপ নেয়। এ বলে ও আবার কান্না শুরু করে দেয়। এর মধ্যে পুলিশ চলে আসে। তারা ইমনকে নিয়ে চলে যায় আর আয়ানকে রিপোর্ট ফাইল করার জন্য থানায় আসতে বলে। পুলিশে চলে যাওয়ার পর আয়ান ওর কাছে এসে তার মাথায় হাত বুলায়। বউ তো এরপর আয়ানকে ধরে খুব কান্না শুরু করে দেয়। এত কান্না করিস না তো, আল্লাহর রহমতে কিছুই হয়নি তো, সময় মতো চলে এসেছিলাম তাই আমি। আয়ানের কথা মোয়ের কান পর্যন্ত পৌঁছেছে নাকি কে জানে, সে তার কান্না থামালো না। আয়ান আর কোনো উপায় না পেয়ে মুখে কোলে করে রুমে নিয়ে এসে শুইয়ে দিল। আর আম্মু এবং দাদিকে বলল, তোমরা দুজন ওর কাছেই থাকো, আমি থানা থেকে আসি। দাদি বলে, আচ্ছা, সাবধানে যাবে, আর চিন্তা করিস না, আমরা ওর খেয়াল রাখবো। এরপর আয়ান থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর আম্মু মুখে একটু ঘুমের ওষুধ খাইয়ে দেয়। তাই মুয়ের কান্না থেমে যায় আর সে গভীর ঘুমে তলিয়ে পড়ে। এই ঘটনার পর থেকে মু অনেক চুপচাপ হয়ে যায়। খুব প্রয়োজন ছাড়া সে রুম থেকে বের হয় না, কারণ এই জায়গাটাই তার কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়। আয়ান আম্মু যদি দাদি সবসময় চেষ্টায় থাকে যে তাদের কোনো কাজের মাধ্যমে যাতে সেদিককার ঘটনাটা মুয়ের মনে না পড়ে। আয়ান মুকে বাইরে ঘুরতে নিয়ে যায়। প্রতিদিনই তারা কোথাও না কোথাও যেত। একদিন রেস্টুরেন্টে যেত, তো একদিন পাশের পার্কে ঘুরতে যেত। আয়ান এসব করতে যাতে মু একটু হাসি খুশি থাকে। সে চাইতো মু আগের মতো দুষ্টুমি করুক, হাসি খুশি থাকুক, কিন্তু মু এর আগের মতো কিছুই হলো না। প্রথম প্রথম ঘুমের মধ্যেও খারাপ স্বপ্ন দেখতো সে। অবশ্য কিছুদিন পরই তা ঠিক হয়ে যায়। অহনা এসব শুনে মোর কাছে ছিল 4 দিনের মতো। সারাটা দিন তারা গল্প করত। অহনার জন্য মো কিছুটা ঠিক হয়ে যায়। 4 দিন পরেই অহনা নিজের বাসায় চলে যায়। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মো এখন মানসিকভাবে সুস্থ হলেও বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ। কয়েকদিন যাবৎ সে ভালোভাবে কিছু খেতে পারছে না। খাবার মুখের কাছে নিলেই গন্ধে বমি করে দেয়। আয়ান তো ভেবেছে ও মুখের রুচিই চলে গিয়েছে। সে অবশ্য ডক্টরের কাছে নিয়ে যেত চেয়েছে, কিন্তু মো যায়নি। আজকে সকাল থেকে মোয়ের বেশ খারাপ লাগছে শরীর। কোনো মতে নাস্তা বানিয়েছে আজকে সে। আয়ানকে অফিসের জন্য বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ল মো। আম্মু আর দাদি জিজ্ঞাসা করলে সে বলে, এমনি একটু দুর্বল লাগছে। এদিকে আয়ান অফিসে এসে নিউজ পায় যে তার প্রমোশন হয়ে গিয়েছে। এ খবর শুনে সে অনেক খুশি হয়। নিজের কেবিনে এসে নিজেই বলছে নিজেকে, এত বড় খুশির খবর নিউজটা মুখে বলবো না, ফোনে বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। এখন তাড়াতাড়ি আমি আমার বিজনেস শুরু করতে পারবো। এরপর আয়ান নিজের কাজে মনোযোগ দেয়। ও দুপুরের দিকে ঘুম থেকে উঠে এসে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 1টা বাজে। আমি এতক্ষণ ধরে ঘুমালাম, কেউ কি ডাকেনি আমাকে? এরপর মো উঠে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে আম্মু রান্না করছে আর দাদি ডাইনিংয়ে বসে কি একটা যেন কাজ করছে। মো গিয়ে আম্মুকে বলে, আম্মু আমাকে ডাকনি কেন? ডাকবো কেন শুনি? শরীর খারাপ ছিল তাই ডাকিনি। কিসের শরীর খারাপ? ওসব কিছুই না, তুমি গিয়ে একটু বসো, আমি বাকি যা কাজ আছে তা আমি করছি।
আর বাকি আর কিছুই নেই, সব রান্না শেষ। আচ্ছা তাহলে আমি সব গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে দে। ও ঠিকঠাক মতোই কাজ করছিল, কিন্তু হঠাৎ করে ওর মাথাটা হালকা ঘুরে সে পড়ে। এটা দেখে আম্মু এগিয়ে এসে ধরে ওকে। বললাম যে কাজ করার দরকার নেই, তাও তো আসলেই কাজ করতে, দেখলি তো পড়েই যেতি এখন। বউ কিছুই বললো না। এর মধ্যে দাদি চলে আসলো রান্নাঘরে। তিনি বউকে বলে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসতে। বউ সোফায় বসতে যাবে, কিন্তু তার আগে অজ্ঞান হয়ে গেল। বউ আর সোফার উপর গিয়ে পড়লো। এ দেখে দাদি আর আম্মু তাড়াতাড়ি এগিয়ে বউয়ের কাছে আসলো। বউর মুখে পানি ঝাপটা দিল দাদি, কিন্তু জ্ঞান ফিরল না। তাই আর দেরি না করে আম্মু ডক্টরের কাছে ফোন দিল। এদিকে আয়ান তো অফিস থেকে আসার সময় সবার পছন্দের খাবার নিল। বউয়ের জন্য একটা সুন্দর শাড়ি নিল, কিন্তু বাসায় এসে সে অবাক হলো ওদের ফ্যামিলি ডক্টরকে দেখে। সে দেখলো ডক্টর আফজাল সোফায় বসে বউ চেক আপ করছে, আর পাশে আব্বু আম্মু আর দাদি দাঁড়িয়ে আছে। ডক্টরকে দেখে আয়ান সব ফেলে বউয়ের কাছে ছুটে গেল। আঙ্কেল, আফজাল আঙ্কেল, বউয়ের কি হয়েছে? আফজাল আঙ্কেল বলল, হয়েছে তো অনেক কিছুই, হবে অনেক কিছু। কি বলছেন আঙ্কেল? আফজাল আঙ্কেল, দোস্ত তুই তো এবার আরো বুড়ো হয়ে যাবে। আয়নের আব্বুকে উদ্দেশ্য করে বলল, ভাইজান একটু ভালোভাবে বলবেন কি হয়েছে ওর? হুম আঙ্কেল, কি প্লিজ তাড়াতাড়ি বলেন, খুব টেনশন হচ্ছে। তখন আফজাল আঙ্কেল বলল, আরে কেউই বুঝছে না। আরে ভাই, তোমাদের ঘরে ছোট মেহমান আসছে, মানে বউ মা হবে। এই কথা শুনে সবাই খুশিতে আত্মহারা। আয়ানের খুশিতে চোখ দিয়ে পানি চলে এসেছে। এর মধ্যে বউয়ের জ্ঞান ফেরে। তার চোখ প্রথমে আয়ানের উপরে যায়। আয়ানকে কান্না করতে দেখে বউ অবাক হয়ে যায়। আয়ান, তুমি কান্না করছো কেন? মানে তুই এত বড় খুশির খবর দিয়ে শোনালি আমাদের? আমার কি খুশি লাগছে, আমাকে বড় দাদি বলবে, কেউ খেলবে আমার সাথে, বলে দাদি মোর কপালে একটা চুমু দেয়। হায়ান এসে বলল, উই আর গোনা বি ফ্যারেজ। কথা শুনে মো খুব খুব খুশি হলো। সে খুশিতে আয়ানকে জড়িয়ে ধরল। আশেপাশে যে মানুষ আছে সেটা তার খেয়ালই নেই। আফজাল আঙ্কেল শুকনো কাশি দিয়ে বলল, পরে আরো সময় পাবে মা। কথা শুনে মো লজ্জায় আয়ানকে ছেড়ে দেয়, আর সবাই মুচকি হাসতে থাকে। হঠাৎ আয়ানের মনে আসলে সে তার প্রমোশনের কথা বলেনি, তাই সে সবার উদ্দেশ্যে বলল, আজকে আমার প্রমোশন হয়েছে, এবার আমি আমার বিজনেসটা শুরু করতে পারবো। এই কথা শুনে সবার খুশির মাত্রা আরো বেড়ে গেল। আব্বু বলল, এই বাচ্চাটা আমাদের জন্য অনেক লাকি, কারণ একদিকে এই বাচ্চাটার আমার আসার সংবাদ শুনলাম, আবার একদিকে তোর প্রমোশনের সংবাদ শুনলাম। সত্যি খুশি দ্বিগুণ হয়ে গেল। এরপর আম্মু এসে সবাইকে মিষ্টি মুখ করালো। এভাবে কেটে যেতে লাগলো সময়। 1-2 সপ্তাহ পরে বউকে চেক আপের জন্য ডক্টরের কাছে নিয়ে যেত আয়ান। কখনো সে বিজি থাকলে ওখানে নিয়ে যেত। সব চেক আপ ফাহাদের হসপিটালেই করানো হয়েছে। প্রেগনেন্সির ঠান মারতে ও জানতে পারলো যে তার প্রেগনেন্সিতে বেশ কিছু কমপ্লিকেশনস আছে। সেদিনই সে একাই চেক আপ করাতে গিয়েছিল, কারণ আয়ানের মিটিং ছিল আর অহনার শ্বশুরবাড়িতে মেহমান এসেছিল। কমপ্লিকেশনের কথা শুনে ও খুব ভয় পেয়ে যায়। ডক্টরের সাথে কথা বলে অবশ্য কিছুটা টেনশন ফ্রি হয়েছিল, কারণ ডক্টর বলেছিল যে ও যদি সব কিছু মেনে চলে, নিজের পুরোপুরি খেয়াল রাখে, তাহলে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। বউ বাসার কাউকে তার এই প্রবলেমের কথা বলল না, কারণ সবাই অনেক টেনশন করবে। সে সম্পূর্ণ নিজের খেয়াল রাখছে, ভালো মতো খাবার খাচ্ছে
আর আল্লাহর কাছে দোয়া করছে। নিজের মধ্যে একটা অস্তিত্বকে অনুভব করতে পেরে বউয়ের আলাদা একরকম অন্যরকম সুখ অনুভূত হচ্ছে। মা হওয়ার যে একটা সবচেয়ে সুখকর আলাদা একটা অনুভূতি তা বউ উপলব্ধি করতে পারছে। সে এখন একটা বিষয়কেই গুরুত্ব দিচ্ছে, যা হয়ে যাক কিছু হয়ে যাক, সেই বাচ্চাকে কিছু হতে দেবে না। সব কষ্ট সহ্য করে হলেও তাদের বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবে। আয়ান আম্মু দাদি নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে যাতে মায়ের কোনো কষ্ট না হয়। মোর প্রেগনেন্সির এখন প্রায় 7.5 মাস চলছে। এই 7.5 মাসে অনেক কিছুই বদলেছে। বউয়ের পেট স্বাভাবিক বড় হয়ে গিয়েছে, তার নড়াচড়া আগের থেকে একটু কমে গিয়েছে। আয়ান বউর অসুবিধার জন্য তাদের রুম শিফট করে নিচে এনেছে, এতে করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় না বলে রিস্ক কম। অবশ্য প্রতিদিনই ছাদে যায়, প্রতিদিন ছাদে যাওয়া তার একটা রুটিন হয়ে গিয়েছে। কেউ না কেউ তার সাথে যায় ছাদে। বিকেলের প্রকৃতি তার অনেক ভালো লাগে, এমন সে মনে করছে এই অভ্যাসটা হয়তো বেবির হেলথের জন্য বেশ ভালো। আজকেও তার ব্যতিক্রম হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ বসে নেয়। এরপর আম্মুর রুমের দিকে গিয়ে দেখে তিনি ঘুমিয়ে আছেন। দাদির রুমে গিয়ে একই জিনিস দেখে, তাই সে ভাবলো একা একাই ছাদে যাবে। কিছুই ভালো লাগছে না তার আজকে। অজানা এক কারণে সকাল থেকে মনের মধ্যে কেমন যেন করছে। তাই সে ভাবলো হয়তো ছাদে গিয়ে খোলামেলা পরিবেশে কিছুক্ষণ থাকলে সব ঠিক হয়ে যাবে। তাই সে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। অনেকক্ষণ যাবে সে ছাদেই সময় কাটালো। আসরের নামাজ পড়ার কিছুক্ষণ পরে সে নিচে আসার জন্য সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু নিচে নামার সিঁড়ি আগেই ঘটল বিপদ। কিভাবে যেন হঠাৎ করে মুয়ের পা স্লিপ কাটলো আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। সে রেলিং ধরেছিল, কিন্তু তাও লাভ হলো না। পড়ার সাথে সাথে সে এক গগনবিদারী চিৎকার দিল। সে নিচের উপর হয়ে পড়েনি, পড়েছে এক পাশ হয়ে, তাই ডিরেক্ট পেটের সামনে ব্যথা লাগেনি, ব্যথা লেগেছে পেটের এক সাইডে। বউয়ের চিৎকার শুনে যে যার রুম থেকে ছুটে চলে আসলো। দুজনেই নামাজ পড়ছিল। আম্মু আর দাদি রুম থেকে বের হয়ে যা দেখলো তাতে ওনারা কেউ প্রস্তুত ছিল না। তারা দেখলো মুখ ফুটে হাত দিয়ে কান্না করে যাচ্ছে। ওনারা তাড়াতাড়ি মুয়ের কাছে গেল। এর মধ্যে আয়ানও অফিস থেকে চলে আসলো। সে অনেকদিন যাবৎ মাগরিবের আগে বাসায় চলে আসে। আয়ান বাসায় ঢুকে মুয়ের কি অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি মুয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সময় অবশ্য অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এ অবস্থায় তো মৌ হেঁটেও যেতে পারবে না। আয়ান মৌকে কোলে নিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। আম্মু আর দাদিও তার পিছে পিছে আসলো। এদিকে মৌ ব্যথায় চিৎকার আর কান্না করেই যাচ্ছে। আয়ান তাড়াতাড়ি গিয়ে পিছনের সিটে মৌকে শুইয়ে দিল আর পিছনের সিটে বসলো আম্মু আর সামনে দাদি আর আয়ান। মৌ কান্নার জন্য কথাও বলতে পারছে না, কিন্তু মনে মনে সে দরুদ পড়ে যাচ্ছে আর আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে এই বেবিটার কিছু না হয়। আয়ান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফাহাদকে ফোন করলো। ফাহাদ, একটা সমস্যায় পড়ে গিয়েছে। কি সমস্যা আয়ান? আমি বাসায় এসে দেখি যে মৌসির কাছে পড়ে আছে, ব্যথায় চিৎকার করছে সে। আমি তাড়াতাড়ি তোমাদের হসপিটালে নিয়ে আসছি। ফাহাদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আয়ান তুমি চিন্তা করো না, মৌ ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসো। আমি ডক্টরকে বলে ওটি রেডি করাচ্ছি। আয়ান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মৌয়ের কান্নার গতি বেড়েই যাচ্ছে। দাদি মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বারবার আর দোয়া দরুদ পড়ছে। এদিকে আম্মু দোয়া দরুদ পড়ছে। কিছুক্ষণের মধ্যে আয়ানরা হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে সে মৌকে কোলে করে স্ট্রেচারে শুইয়ে দিল। নার্সরা মৌকে তাড়াতাড়ি উঠির দিকে গেল। পিছে পিছে আয়ান দাদি আর আম্মু আসছে। মৌকে অপারেশনের জন্য নিয়ে গেল। ইতিপূর্বে অহনাও হসপিটালে পৌঁছে গিয়েছে। ফাহাদ মৌর খবর জানার সাথে সাথেই অহনাকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে। আয়ান মৌয়ের কথা কাউকে জানায়নি। টেনশনে সে ভুলেই গিয়েছিল সবাইকে ফোন করে অ্যাক্সিডেন্টের কথা
ভুলেই গিয়েছিল। তাই অহনা ফোন দিয়ে মোয়ের পুরো পরিবার আর তার আব্বুকে হসপিটালে আসতে বলে। অহনা এক নজর আয়ানের দিকে তাকালো। আয়ানকে এখন বিধ্বস্ত লাগছে দেখতে। চোখের নিচে তাকালেই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ বাদে সে কান্না করে দিবে। এদিকে আম্মু নিঃশব্দে কান্না করে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে দাদি বেশ শক্ত আছে। তিনি সবার সামনে কান্না করেন না, কারণ এ ধরনের কঠিন পরিস্থিতিতে যদি তিনিই নিজেকে সামলাতে না পারেন তাহলে ছোটদের কে সামলাবে। অহনা গিয়ে তার আব্বুর পাশে বসলো। দাদি আয়ানের কাছে গেল। আয়ান একভাবে উঠির দরজার দিকে চেয়ে আছে। দাদি আয়ানের কাঁধে হাত রাখলো। আয়ান কারোর উপস্থিতি বুঝতে পেরে সামনে ঘুরে দাদিকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। দাদি, আমার খুব টেনশন হচ্ছে। এত টেনশন নিস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। ওদের দুজনের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদি। আরে কিছুই হবে না ইনশাল্লাহ, তুই নিজেকে সামলা। এর মধ্যে বাকি সবাই চলে আসলো। মোর আম্মু তো এ সংবাদ শোনার পর থেকে কান্নায় থামানো যাচ্ছে না। কিছুক্ষণ বাদে একজন ডক্টর বেরিয়ে এলো ওটি থেকে। আয়ান ওনাকে দেখে তাড়াতাড়ি গেল ওনার কাছে। গিয়ে জিজ্ঞাসা করলো, ডক্টর, মোর কি অবস্থা? এখনো কিছু বলা যাচ্ছে না, এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো। তারপর আবার ওনার বেশ কিছু কমপ্লিকেশনসও আছে। কমপ্লিকেশন? বউ তো আমাকে কিছু বলেনি ব্যাপারে। উনি কাউকে কিছু বলতে চাচ্ছিলেন না। যাই হোক, আপনারা সবাই দোয়া করুন। অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হচ্ছে। মা আর বাচ্চা দুজনেরই জীবন রিস্কে আছে। এ বলে ডক্টরটা চলে গেলেন। এদিকে এই খবর শুনে সবার মনে আরো টেনশন কাজ করছে। আয়ানের তো এই কথা শুনে মনে হচ্ছে পুরো দুনিয়া ঘুরে এলো। সে নিজেকে সামনে নিয়ে চেয়ারে বসলো আর আল্লাহর কাছে দোয়া করছে। আয়ান টেনশন করতে করতে মনে হয় শেষই হয়ে যাবে। আরও তার আম্মু আর শাশুড়ি মায়ের কান্না তার টেনশনের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এদিকে ডক্টররাও কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। আয়ানের এই কান্নাটা শুনে মনে এক ধরনের প্রশান্তি অনুভব করলো আয়ান। সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু এই হাসি যে বেশিক্ষণের না তা তারা জানতো না। কিছুক্ষণ পর একজন নার্স বের হয়ে এলো ওটি থেকে। নার্সকে দেখে আয়ান দ্রুত নার্সের কাছে গিয়ে দাঁড়ান। নার্স আয়ানকে দেখে বলল, কনগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। আয়ান আর বাকি সবাই কথা শুনে অনেক খুশি হলো। তারা সবাই ভাবলো দুশ্চিন্তার প্রহর হয়তো শেষ হয়েছে, কিন্তু আসলে তা হয়নি। আয়ান নার্সকে জিজ্ঞাসা করলো, না নার্স বেবি কেমন আছে আম্মু? নার্স এই কথা জবাব গম্ভীর মুখে বলল, কিছুক্ষণ পর ডাক্তার আসবেন, ওনার কাছ থেকে শুনে নেবেন সব। এ বলে নার্সটা চলে গেল সেখান থেকে। কিন্তু আয়ান আর বাকি সবাইকে আরেক দুশ্চিন্তায় ফেলে রেখে গেল। বেশ কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে এলেন। সবার উদ্দেশ্যে তিনি বললেন, পেশেন্টের হাজবেন্ডকে আমার সাথে আসুন। ডক্টরের কথা শুনে আয়ান এগিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর আয়ানকে দেখে বললেন, আমার কেবিনে আসুন আমার সাথে। এরপর আয়ান ডক্টরের পিছু তার কেবিনে গেল। যাওয়ার পথ আয়ানের টেনশনে গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আয়ান আর ডক্টর বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর বলে উঠলেন, দেখুন, আমি জানি আপনি আপনার ছেলে হওয়ার কথা শুনে অনেক খুশি হয়েছেন, কিন্তু কিছু কথা এই খুশিটাকে হয়তো বেশিক্ষণ রাখবে না। ডক্টরের কথা শুনে আয়ানের চিন্তা আরো কয়েক গুণ বেড়ে গেল। সে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো, কি ডাক্তার? আপনি তো জানেনই আপনার ওয়াইফের 7.5 মাস চলছিল। এর মধ্যে অ্যাক্সিডেন্টটা হওয়ার বাচ্চার জীবন বাঁচাতে ডেলিভারি করতে হয়। যেহেতু বেবিটা 7.5 মাস চলছিল, তার মানে বেবিটা প্রিমেচিউর ডেলিভারি হয়েছেই বলা যায়। প্রিমেচিউর হওয়ার পর ওর লাইফের এখনো অনেক সিকিউরিটি দেওয়া যাচ্ছে না, এজন্য ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করেন যাতে বেবিটার লাইফ সেভ হয়। এই কথা শুনে আয়ানের মনে হচ্ছিল পুরো পৃথিবী হতে থমকে গিয়েছে। তাদের প্রথম সন্তান দিবের মূর্তির মুখে দাঁড়িয়ে আছে। আয়ানের যেন
কেন যেন মনে হচ্ছে হয়তো মৌকে নিয়ে খবরটাও ভালো হবে না। তারপর সে সাহস দিয়ে ডক্টরকে মৌর কথা জিজ্ঞাসা করল। ডক্টর, মৌ ঠিক আছে তো? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আপনাকে আপনার ওয়াইফের কথাটা কিভাবে বলবো। আয়ান ভয় নিয়ে বললে, সিরিয়াস কিছু ডক্টর? ডক্টর কিছুক্ষণ চুপ হয়ে বলল, আপনার ওয়াইফ আর দ্বিতীয়বার মা হতে পারবে না। এ কথা শোনার জন্য আয়ান মোটেও প্রস্তুত ছিল না। তার মাথায় একটা কথা ঘুরছে, মন নিয়ে শুনলে কেমন রিয়েক্ট করবে। ডক্টর আবারও বলল, বাচ্চা পেটে থাকার সময় এমন অ্যাক্সিডেন্ট করায় ইন্টারনাল কিছু ইনজুরি হয়েছে, এজন্য তিনি দ্বিতীয়বার আর মা হতে পারবেন না। আর এখন পর্যন্ত ওনার ব্লিডিং বন্ধ হয়নি। আর আপনি হয়তো জানেন, অনেকের ব্লিডিং বন্ধ না হওয়ার কারণে তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। এটুকু বলে ডক্টর মাথা নিচু করে সেখান থেকে উঠে চলে গেলেন। আর আয়ান সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মৌর কিছু হয়ে গেলে সে কিভাবে বাঁচবে? আর তাদের সন্তান? মনে হচ্ছে সবকিছু খারাপ কিছু তার সাথেই ঘটছে। আয়ানের চোখ দিয়ে এখন পানি পড়ে গেল। তার ইচ্ছে করছে গলা ফাটিয়ে কান্না করতে, কিন্তু বলে না, ছেলেদের এমন কাঁদতে নেই। আল্লাহ, এমন শাস্তি কেন দিচ্ছ আমাকে? আমার কলিজাটা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। ওদের দুজনের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ, তুমি ওদেরকে সুস্থ করে দাও। এ বলে আয়ান হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেল সে। পিছে ঘুরে দেখে দাদি দাঁড়িয়ে আছে। আয়ান দেখলো ওনার চোখে ভিজা। তার মানে দাদিও কান্না করেছে। এতক্ষণ শক্ত থাকা মানুষটাও আর পারল না শক্ত হয়ে থাকতে। আয়ান তার দাদিকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে থাকে। দাদি, আমি কি করে বাঁচবো বলো? চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিবেন। ডক্টর আমাদের সব বলেছে। তুই এক কাজ কর, এখন ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে তোদের বাচ্চার মনের সুস্থতা কামনা কর। আইনের কথা শুনে তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে নামাজের উদ্দেশ্যে গেল। গিয়ে দেখলো মাহাতাব ময়ের আব্বু আর তার আব্বু নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষে যে যার মতো দোয়া করছে। রুমের বাইরে থেকে আয়ান তাদের সন্তানকে দেখছে। কিছুক্ষণ আগে সবাই দেখছিল। পরে আয়ান মাহাতাবকে বলে যে সবাইকে নিয়ে চলে যেতে, সে কিছুক্ষণ তার ছেলেকে মন ভরে দেখবে। আয়ানের এখন ইচ্ছা করছে নিষ্পাপে শিশুটিকে আলতো করে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আফসোস সে পারছে না। কিছুক্ষণ পর অহনা আয়ানের কাছে হাসি মুখে এসে বলল, ভাইয়া, আল্লাহর রহমতে মৌ এখন সম্পূর্ণ সুস্থ। অহনার এই কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে ছুটে যায় মৌকে দেখতে। মৌকে যে রুমে শিফট করা হয়েছে সেই রুমে গিয়ে দেখে যে মৌ শুয়ে আছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে কখন তারা মৌয়ের সাথে দেখা করবে। মৌয়ের জ্ঞান ফেরার পর সে ডক্টরকে বলে যে সে আয়ানের সাথে দেখা করবে। আয়ান গিয়ে মৌয়ের পাশে বসে। মৌ আলতো করে চোখ খুলে দেখে যে আয়ান বসে আছে তার পাশে। সে আয়ানকে জিজ্ঞাসা করে, আমাদের বেবি কেমন আছে? আমাদের ছোট বেবিটি সুস্থ আছে? তুই আর কোনো কথা বলিস না তো, একদম সুস্থ হয়ে নে আগে। বেবি সুস্থ থাকলে ডক্টররা আমার কাছে দিচ্ছে না কেন ওকে? আয়ান আমতা আমতা করে বলল, আরে তুই তো অসুস্থ, তাই তোর কাছে বেবিকে দেয়নি। মিথ্যা কথা। আমাকে দয়া করে সত্যি কথাটা বলো প্লিজ। আমি কোনো মিথ্যা শুনতে চাই না। আয়ান ময়ের কথা শুনে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি যা বলবো তা শোনার পর তুই শান্ত থাকবি, ওকে? ওকে, আমাদের বেবির অবস্থা খুব একটা ভালো না, কারণ নির্দিষ্ট সময়ের 2.5 মাস আগেও জন্ম নিয়েছে, তাই বেশ কিছু জটিলতা আছে। এখন ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে। বাকি আল্লাহ ভরসা। মহেশ হোসেনে চুপ হয়ে যায়। তার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না। তার সন্তানের এমন অবস্থা। হঠাৎ করে মৌ আয়ানকে বলে, আমি আমার বেবিকে দেখতে চাই প্লিজ। এখন না, তুই এখনো পুরোপুরি সুস্থ না। আমি সুস্থ আছি। আমি আমার বাচ্চাকে দেখতে চাই, মানে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে বলছি। এরপর আয়ানকে ডক্টরকে কথা বলে। ডক্টর তো প্রথমে রাজি হচ্ছিল না। আয়ানের জোরাজুরিতে রাজি হয়ে যায় অবশেষে। মৌকে একটা হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হলো বেবির কাছে। সে রুমে বাইরে থেকে একদিনে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। মৌর খুব ইচ্ছে করছে তাদের বেবিটাকে কোলে নিতে, কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক না, তাই চাইলেও পারছে না এমন করতে। মৌয়ের চোখ দিয়ে নীরবে জল পড়ছে। আয়ান এটা দেখছে ঠিকই, কিন্তু কিছু বলেনি, কারণ সে জানে
এখন যদি ওকে সান্ত্বনা দিতে যাওয়া হয় বা কিছু বলা হয় তাহলে হাউমাউ করে কান্না করে উঠবে মৌ। তাই আয়ান চুপ করে আছে। প্রায় 1 মাস হয়ে গিয়েছে। এখন সবকিছু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আয়ান আর মৌ আজকে তাদের বেবিকে বাসায় নিয়ে যাবে। তাদের বেবির নাম রাখা হয়েছে মায়ান। এই নামটা অবশ্য অহনা রেখেছে আয়ান আর মৌয়ের নামের সাথে মিলিয়ে। প্রথম দিকে মায়ানের বেশ কিছু অসুস্থতা ধরা পড়েছিল, কিন্তু এখন বেশ সুস্থ সে। আয়ান আর মৌ বাইরে দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করছে নার্স কখন এসে মায়ানকে কোলে নিয়ে যাবে। কিছুক্ষণ পর নার্স তোয়ালেতে জড়ানো অবস্থায় মায়ানকে নিয়ে এসে মৌয়ের কোলে দিল। মায়ানকে কোলে নেওয়ার পর মৌয়ের আজব এক ধরনের অনুভূতি হচ্ছে। এই প্রথম সে তার বাচ্চাকে কোলে নিয়েছে। এই প্রথম মায়ানের ছোট ছোট হাত পা ধরছে। মৌ তো খুশিতে কান্না করে দিল। আয়ান দেখে বলল, কিরে কাঁদছিস কেন? মৌ বেঞ্চে কেটে বলল, কাঁদবো না তো কি। হ্যাঁ, 1 মাস পর আমার বাচ্চাকে কোলে নিতে পেরেছি আমি। আমার কোলে দে ওকে। কতক্ষণ ধরে তুই কোলে নিয়ে থাকবি ওকে? পাশে যে আব্বু দাঁড়িয়ে আছে তার খেয়াল কি আছে তোর? ও খানিকটা হেসে আয়ানের কোলে দেয় মায়ানকে। আয়ান কোলে নেওয়ার পর আলতো হাতে হাত পা ছুঁয়ে দিচ্ছে তার বাচ্চাকে। মৌ দেখেছিস ওর হাত পাগুলো কিরকম নরম? আমার তো ভয় হচ্ছে যে আমার হাত থেকে না আবার পড়ে যায়। এমনই মনে হয়, কিন্তু কিছুক্ষণ কোলে রাখলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে কি বাসায় যাবে না নাকি? কিছুক্ষণ পর সবাই ফোন দেওয়া শুরু করে দিবেন। চল। বাসায় এসে মায়ানকে দেখে সবার মধ্যে খুশির আমেজ বয়ে যায়। একে একে সবাই কোলে নিচ্ছে মায়ানকে। অহনার কোলে আসার পর সে তো আর কারোর কোলে মায়ানকে যেতে দিবে না। এতক্ষণ মায়ান কান্না করলে অহনার কোলে আসার পর চুপ হয়ে যায়। ফাহাদ অনেকক্ষণ ধরে মায়ানকে কোলে নিতে চাচ্ছে, কিন্তু অহনা দিচ্ছেই না। ফাহাদ গিয়ে অহনার কানে কানে বলল, আরে আরে, নিজের বাচ্চাকে এভাবে কোলে করে রেখো, বুঝছো? এখন আপাতত ওর ফুফার কোলে একটু দাও। ফাহাদের এই কথাই শুনে অহনা বেঞ্চে কেটে মায়ানকে ফাহাদের কোলে দিল। মায়ানকে কোলে নিয়ে ফাহাদ অহনাকে বলল, শোনো, খুব শীঘ্রই কিন্তু আমি এমন একটা বেবি চাই। মায়ানের খেলার সাথীকে তো আনতে হবে না? ফাহাদের কথা শুনে অহনা এবার বেশ লজ্জা পেল। এভাবে দেখতে দেখতে কেটে গেল 4টা বছর। মায়ান এখন 4 বছরের হয়ে গিয়েছে। আর অহনা এমন ফাহাদের 2টা বেবি হয়েছে। প্রথম বেবি হয়েছে মেয়ে, দ্বিতীয় বেবি হয়েছে ছেলে। দুজনের বয়সের পার্থক্য 1 বছরের। মেয়ের নাম ফারিয়া আর ছেলের নাম অর্ণব। এই দুজনের সাথে মায়ানের ভেষভাব একসাথে হলে তারা একে অপরকে ছাড়া থাকেই না। আজকে অহনা, ফাহাদ, ফারিয়া, অর্ণব আসবো আয়ানদের বাসায়। মৌ তাদেরকে দাওয়াত দিয়েছে লাঞ্চে। উদ্দেশ্য একসাথে আড্ডা দেওয়া। সকালে মায়ানকে গোসল করিয়ে দিয়ে রেডি করাচ্ছে মৌ, আর আয়ান খাটে শুয়ে শুয়ে ফোন টিপছে। হঠাৎ মায়ান বলে ওঠে, আম্মু, আমার কেন এত ভাই বোন নেই কেন? মায়ানের কথা শুনে মৌ একদম চুপ হয়ে যায়। তার মনে পড়ে যায় 4 বছর আগেকার সেই স্মৃতি, যখন সে জানতে পারে যে সে আর দ্বিতীয়বার মা হতে পারবে না। প্রথমে তো তার বিশ্বাসই হচ্ছিল না। অনেক হাইফার হয়ে গিয়েছিল সে। কেউ তাকে শান্ত করাতে পারছিল না। শেষে আয়ান আর কোনো উপায় না পেয়ে মায়ানকে মৌয়ের কোলে দিয়ে বলে, আমাদের কি আর কোনো সন্তানের দরকার আছে বলো? মায়ান আছে আমাদের লাইফে, আর কোনো বেবি হবে না তো কি হয়েছে? শুধু মায়ানকে নিয়ে আমরা বাকি জীবন কাটিয়ে দিব। আর একবার ভেবে দেখো, অনেকে তো কোনো সন্তানই হয় না, তারা কিভাবে বেঁচে আছে? আমাদের কাছে তো মায়ান আছে, তাই না? হায়ানের কথা শুনে ও তাদের বাচ্চা আর হায়ানকে জড়িয়ে ধরে আর ইচ্ছে মতো কান্না করতে থাকে। মায়ানের কথায় মৌদি থেকে ফিরে এসে বলো না, আমার বেবিটার হঠাৎ এই প্রশ্ন কেন? তার কি খেলার মানুষ নেই? বাড়ি আর অর্ণব আছে না? না আম্মু, ওরা তো আমার থাকে সবসময় থাকে না, ওরা তুলে দেয় আর অনেকদিন পর রাতে। মায়ের কথা শুনে আয়ান ফোন রেখে বলে ওঠে, বাবা, তুমি কি চাও যে আমরা তোমাকে কম ভালোবাসি? এ কথা শুনে মায়ান ভয় নিয়ে বলে ওঠে, না আব্বু, আমি চাই না। আমি চাই তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসো। এমন চাইলে কিন্তু আর ভাই বোন চাইবে না, ঠিক আছে? ঠিক আছে। মৌ এভাবে দুজনের কথা শুনে নীরবে অশ্রু বিসর্জন দেয়। মায়ানকে রেডি করিয়ে সে নিচে যেতে বলে। মায়ান নিচে চলে যাওয়ার পর আয়ান গিয়ে মৌকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ মৌ চুপ থাকার পর হুট করে কান্না শুরু করে দেয়। মৌর কান্না শুনে আয়ান বলে,
আমি না বলেছি এই টপিকে আর কান্না না করতে। আয়ানের কথা শোনার পর ও কান্না করতে থাকে। আয়ান আবারও বলে, আর কান্না করলে কিন্তু আমি এখনই চলে যাব। এই কথা শুনে মোর কান্না থামে। বিকেলে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আর বাচ্চারা সবাই খেলছে। কথার মাঝে মোর চোখ যায় আয়ানের দিকে। কি সুন্দর করে খেলা করছে তার ছেলে। এর জন্যই তো সে অনেক সুখী। তার অপূর্ণতা এই সুখের সামনে কিছুই না। আমার মা হতে পারবে না তো কি হয়েছে, তার ভাইয়ান তো আছে তার সাথে, তার জীবনসঙ্গী আয়ান আছে তার সাথে। আর কি চাই তার? এদের দেখেই কাটিয়ে দিবে বাকি জীবন। তো ভিউয়ার্স, অবশেষে গল্পটা শেষ হয়েছে। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে শেয়ার করবেন, গল্পটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।